কালকেও আমাকে এত বাজে ভাষায় আমাকে হুমকি দিয়েছে যে স্বপ্ন পুরা হতে দেবো না, মসজিদ গড়ার আগেই তোমাকে শেষ করে দেওয়া হবে। আমি তার নাম আকবর রাখবো না, হুমায়ুন রাখবো না, অরঙ্গজেব রাখবো না, শাহজাহান রাখবো, সেটা তো আমার ব্যাপার। বাবরের প্রতি আমার কোনো দুর্বলতাও নেই, তেমনি আমি বাবরের কোনো আমার হিরোও না, বাবরের আমি কোনো ফ্যানও না। বাবরের কোনো জায়গায় খারাপ থাকতে পারে, কিন্তু মসজিদটা কি করে অপ্রাসঙ্গিক হয়ে গেল, বা মসজিদটার কি অপরাধ ছিল? বাবর তৈরি করেছে বলে সেটা, তাহলে শাহজাহান বাদশাহ তৈরি করে গেছে, তাজমহলটা ভেঙে দেওয়া হোক। 22শে ডিসেম্বর সোমবারেই বহরমপুর অচল হবে, কারণ লোক সমাবেশ এত হবে, তাদের সমর্থন এমনভাবে পাওয়া যাবে যে শাসক দল তাদের ঘুম ছুটে যাবে। দেখুন, আমার মানে একজন পলিটিক্যাল ব্যক্তি, গত 6 তারিখে যেটা ছিল সেটা সম্পূর্ণ আমার ধর্মীয় ব্যাপার, বা মুসলিম সম্প্রদায়ের মানুষের 33 বছর আগে 1992 সালের 6ই ডিসেম্বর যে বাবরি মসজিদটাকে ধ্বংস করা হয়েছিল, 2% উগ্র হিন্দুত্ববাদের দ্বারা আক্রান্ত হয়েছিল। পরবর্তী সময়ে মহামান্য সুপ্রিম কোর্ট 2019 সালে যে জাজমেন্ট দেয় তাতে পরিষ্কার করে বলেন যেটা হিন্দুদের ভাবাবেগের জন্য বা তাদের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে বাবরি মসজিদের জায়গায় রামলীলাকে দেওয়া হলো, এবং রামলীলা সেখানে রাম মন্দির করবে। সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনারা সবাই জানেন। 22শে জানুয়ারি 2024 আমাদের ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রী তিনি এটা উদ্বোধন করেছেন। এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ তাদের নিজের নিজের ধর্ম আচরণ করবে, এটা স্বীকৃত, সংবিধান স্বীকৃত। কিন্তু এই যে বাবর কবে ভারত আক্রমণ করেছে, বা বাবর কবে কার সাথে বলাৎকার করেছে, কার সাথে খারাপ ব্যবহার করেছে, এ ব্যাপারে আমি তাকে সার্টিফিকেটও দিতে যাব না, তেমনি তার বিরোধিতাও করতে যাব না। ভারতবর্ষের 700 বছরের মোগল শাসনে যদি বাবর কোনো অত্যাচারী বাদশাহ হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে এতদিন কেন কোনো আন্দোলন করা হয়নি, বা কেন তাকে এই 1992 সালে এসে তার গড়ে যাওয়া বাবরি মসজিদটা ভেঙে দিয়ে এক শ্রেণীর খুব কম সংখ্যক মানুষ এটাকে কোনো জায়গায় করতে দেওয়া হবে না, এটা জেদ ধরে বসে আছে। আমার বক্তব্য, যদি এটা সংবিধান বিরোধী কিছু হতো, বা ভারতবর্ষের এরকম কোনো সংবিধানে থাকতো যে বাবরের নামে আর কোনো মসজিদ ভারতবর্ষের মাটিতে করা যাবে না, সেটা যদি সুপ্রিম কোর্ট পরিষ্কার জাজমেন্টে বলে দিতেন, তাহলে আমি আজকের দিনে আমাকে কেউ যদি দেখাতে পারে, তাহলে আমি নিশ্চয়ই সেখান থেকে সরে আসবো, মসজিদ বানাবো, কিন্তু সেখান থেকে সরে আসবো। কারণ বাবর নাম দিয়ে দিয়ে তো প্রত্যেকটা ইট, সিমেন্ট, রড এসব হবে না। স্ট্রাকচারটা তৈরি হওয়ার পরে বাবরের নামে একটা গেট থাকবে, সেখানে লেখা থাকবে বাবরি মসজিদ। তো এটা হতে 3 বছর লাগবে, তখন ওটা ওপেনিংয়ের টাইমে হবে। কিন্তু এখন যে মসজিদ গঠন করা হবে, সেই মসজিদটা বাবরি মসজিদের নাম দেব না, আমার যদি সন্তান জন্মায় আমি তার নাম আকবর রাখবো না, হুমায়ুন রাখবো না, অরঙ্গজেব রাখবো না, শাহজাহান রাখবো, সেটা তো আমার ব্যাপার। তো কোথায় বলা হচ্ছে যে বাবরের নামে করে? বাবরের প্রতি আমার কোনো দুর্বলতাও নেই, তেমনি আমি বাবরের কোনো আমার হিরোও না, বাবরের আমি কোনো ফ্যানও না। কিন্তু আমার একটা জায়গায় প্রশ্ন হচ্ছে যে বাবর তার প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে এই মসজিদটা তৈরি করে গেছিল। বাবরের কোনো জায়গায় খারাপ থাকতে পারে, কিন্তু মসজিদটা কি করে অপ্রাসঙ্গিক হয়ে গেল, বা মসজিদটার কি অপরাধ ছিল? বাবর তৈরি করেছে বলে সেটা, তাহলে শাহজাহান বাদশাহ তৈরি করে গেছে, তাজমহলটা ভেঙে দেওয়া হোক, কুতুব মিনারটা ভেঙে দেওয়া হোক।
আরও যত ইসলামিক জুমা মসজিদটা তাহলে সরিয়ে দেওয়া হোক। 22 তারিখে দল ঘোষণা করছেন, সেক্ষেত্রে কি কংগ্রেস সিপিএম এর সঙ্গে কি আলোচনা হয়েছে? দেখুন, এই মুহূর্তে এসব বলার কোনো আমার প্রয়োজন নেই। আমি দলটা 22 তারিখে ওপেন করব, আপনাদেরকে সবাইকে ইনভাইট করব, আপনারা দেখবেন। আম পাবলিক যারা বিধায়ক, পার্লামেন্টের মেম্বার বিভিন্ন ভোটের মাধ্যমে নির্বাচিত করে, সাধারণ আম পাবলিক, আমার আইডিয়া ছিল যে 50,000 লোক জড়ো করে আমি এই দলের ঘোষণা করব। আজকের দিনে যেভাবে মালদা বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে ফোনে ফোনে সমর্থন করছে বা বলছে আপনার নতুন দলের দিনে আমরা হাজার হাজার লোক নিয়ে প্রবেশ করব, থাকব, আপনার নতুন পার্টির অংশীদার হব বা সদস্য হব, তাতে আমার ধারণা সূচনার দিনেই 22শে ডিসেম্বর সোমবারেই বহরমপুর অচল হবে। কারণ লোক সমাবেশ এত হবে, তাদের সমর্থন এমনভাবে পাওয়া যাবে যে শাসক দল তাদের ঘুম ছুটে যাবে। বেশ কিছু বিধায়ক আপনার সঙ্গে যোগাযোগ করছে বা আপনাকে সাপোর্টও করছে, এ ব্যাপার নিয়ে কি কোনো যোগাযোগ হয়েছে? আমি এখনই মুখ খুলব না, তাদের সিদ্ধান্ত নেওয়ার তাদেরকেই নিতে হবে। আমি আগেই বললাম, আর মাত্র ফেব্রুয়ারি আসতে কমাস বাকি, ডিসেম্বর চলছে, সাকুল্যে 3 মাস। আজকে 8 তারিখ না 9 তারিখ, 8 তারিখ, 8ই ডিসেম্বর। তাহলে ডিসেম্বরটা বাদ দিলে জানুয়ারি আর ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশন 18তম বিধানসভার ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে। প্রতিটা বুথ থেকে যেভাবে লোক এসেছে তাতে কিন্তু তৃণমূল নেতৃত্বরা রীতিমতো ভাবে শঙ্কিত। আপনার এই বাবরি মসজিদের ঘটনার দিন আর কি, প্রতিটা তো বুথ থেকে 4 তারিখে সেই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব এখানে বসে 3 তারিখে রাত্রে বসে যে চিত্রনাট্য তৈরি করেছে, তাদের নিজেদের কপিন নিজেরাই পুঁতে নিয়েছে, তার জন্য আমি কি করতে পারি? দাদা, আপনার এই নতুন দলের জন্য কি আগামী দিনে দিল্লি, হায়দ্রাবাদ বা কারোর সঙ্গে যোগাযোগ? কিচ্ছু বলবো না, 22 তারিখের পরে সব কিছু জানতে পারবেন। ইতিমধ্যে মিম পার্টিতে অনেকে জয়েন করতে শুরু করে, তৃণমূল থেকে তিনি মিম পার্টিতে চলে যাচ্ছে, আপনার সাথে জোট করবেন বলে বললাম তো, কে কোথায় যাচ্ছে আমার তা বলার কিছু দরকার নেই। আমি আমার কাউকে হারানোর জন্য দল করছি না, কাউকে জিতানোর জন্য দল করছি না। আমার দলে যারা থাকবে 135টা প্রার্থী দেব, একদম মেকলিগঞ্জ থেকে শুরু করে ওই সুন্দরবন এলাকা, কাকদ্বীপ এলাকা থেকে শুরু করে গোটা রাজ্যের 294-এর মধ্যে 135টা প্রার্থী দেব। তার মধ্যে 42 থেকে 82% সিট আছে, মুসলিম মেজরিটি সিট আছে 90টা। বাকি আরও কিছু আছে যেখানে 28%, 30% মুসলিম আছে, সেসব জায়গাতে টোটাল 135টা প্রার্থী দেব। এই মুর্শিদাবাদ জেলায় 3টে শিডিউল কাস্ট রিজার্ভ সিট আছে, তা সেখানেও আমার দলের প্রার্থী থাকবে। কারা থাকবে, কে থাকবে, সময় মতো আপনারা জানতে পারবেন। দাদা, এই বাবরি মসজিদ তৈরি করার জন্য যেভাবে আর্থিক সহযোগিতা পাচ্ছেন, তাদের এটা তো কখনো আশা করেননি? না না, আমি এতটা মোটেই আশা করিনি, এবং ওই দিনকে এত লোক আসবে সেটাও আশা করিনি। আমি 2024 সালের 12ই ডিসেম্বর যেদিন ডিক্লেয়ার করেছিলাম, সেদিন আকস্মিকভাবে অনেক দিন থেকে আমার মনের ভিতরে একটা ছিল যে বাবরি মসজিদটাকে ভেঙে ফেলা হলো এইভাবে। ভারতবর্ষের কোনো মুসলমান এত শক্তি থাকতে, অর্থ থাকতে কেউ এগিয়ে আসছে না। বা সুপ্রিম কোর্ট যে রায়ে বলেছিল যে 5 একর জায়গা উত্তরপ্রদেশ সরকারকে বাবরি মসজিদ কমিটিকে দেওয়ার, সেখানে দিয়েওছে, কিন্তু এমন জায়গায় দিয়েছে যে যেখানে অযোধ্যা থেকে 14 কিলোমিটার দূরে, এবং সেখানে মাত্র 15% মুসলমানের বসবাস। সেখানে তারা, আমি 70% মুসলমানের জায়গায় করতে যাচ্ছে, আমার গদ্দান কেটে নেওয়া হবে বলা হচ্ছে। কালকেও আমাকে এত বাজে ভাষায় আমাকে হুমকি দিয়েছে যে স্বপ্ন পুরা হতে দেবো না, মসজিদ গড়ার আগেই তোমাকে শেষ করে দেওয়া হবে। কোনো এফআইআর করে লাভ নাই,
আমি জায়গা মতো অনারেবল হাইকোর্টের কাছে যাব। হাইকোর্টের সিকিউরিটি নিশ্চয়ই নওশাদের মতো লোককে যদি 6টা সিকিউরিটি 8টা সিকিউরিটি দিতে পারে হাইকোর্ট, তো আমার জন্য নিশ্চয় জুডিশিয়াল নিশ্চয়ই সুস্থ চিন্তা ভাবনা করবেন। এছাড়াও এই হাইকোর্টের প্রক্রিয়া করতে একটু দেরি হবে, তার জন্য আমি প্রাইভেট বাউন্সার আর্মস নিয়ে কাল থেকে আমার সঙ্গে আরও 8 জন সিকিউরিটি নিয়োগ করছি, যারা যতক্ষণ পর্যন্ত সেন্ট্রাল সিকিউরিটি না পাবো ততক্ষণ পর্যন্ত এই 8 জন সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে 3 জন আছে এখনও উঠায়নি, তারাও থাকবে। এছাড়াও 8 জন বাউন্সারকে আমি সঙ্গে রাখবো। দাদা, একটা বিষয় আপনি কথা বলছিলেন, আপনি বলছিলেন ওখানে যে মসজিদটার নাম যে কারোর নামে হতে পারে, আপনার ছেলে মানে কি বলবো আমরা, যে মসজিদটা তো কি হচ্ছে? কিচ্ছু এখন বলবো না, বলছি তো আগে মসজিদটা খাড়া হতে দিন, তার স্ট্রাকচার পূর্ণ করতে দিন, তারপরে তো দেখা যাবে। এখনো পর্যন্ত কেমন অনুদান কত এসছে, কেমন এখন পর্যন্ত কাউন্টিংয়ে যে ক্যাশ এসছে সেটা 12টা বাক্স আছে, 12টার মধ্যে 6টা কাল কাউন্ট করা হয়েছে, 6টাতে 37 লক্ষ হয়েছে। মানে এই টাকাগুলো 10 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে। তো 12টার মধ্যে 6টা কাউন্ট করে কালকে রাত্রি অবধি 37 লক্ষ টাকা হয়েছে। আর সকাল আজকে বেলা 12টা অবধি 2,10,00,500 কত টাকা অ্যাকাউন্টে হয়েছে। এখনও বাড়ছে, ঢুকছে অ্যাকাউন্টে, যত দিন যাবে সময় যাবে সেটা টাকার সংখ্যা বাড়বে। মসজিদের কতটা জায়গা নিয়ে এটা হচ্ছে? টোটাল প্রজেক্টটা হচ্ছে 30 বিঘি জায়গা নিয়ে। ওইখানে হ্যাঁ, ইট তো প্রচুর ঢুকে গেছে। ইট ঢুকছে, সিমেন্ট ঢুকছে, নিষেধ করলেও কেউ শুনছে না এখনো। আপনি গিয়েছিলেন ওখানে? হ্যাঁ, মানুষের তো এখনো ওখানে কিছু না হলে 5,000 মানুষ খাড়া আছে। আমি আসছিলাম রাস্তায়, এখান থেকে দেখছি পরপর 4টে গাড়িতে সিমেন্ট গেল। আমি এখন সিমেন্ট চাইছি না, কাজ শুরু হতে তো ফেব্রুয়ারির 1st উইক, কারণ যে ডিপিআর তৈরি হচ্ছে সেটাকে নর্মস মেনে মানে ভেটিং করতে হবে, তার কমার্শিয়াল ট্যাক্স জমা দিতে হবে, তার ল্যান্ডের যে মিউটেশন কনভার্সন এসবগুলো করতে হবে। তো এসব করতে তো কাজ শুরু হতে ফেব্রুয়ারি মাসে। দাদা, একটা লাস্ট বিষয়, আপনি নতুন দল গঠন করছেন, নতুন দলে আপনি আসন পেলেন, এবার দেখা গেল রাজ্য সরকার গঠন করতে দেখা যাচ্ছে তৃণমূলের 10টা আসন দরকার বা বিজেপির 10টা আসন দরকার। সেক্ষেত্রে আপনি যে আসনগুলো জয়ী হলেন, সেক্ষেত্রে কাকে সমর্থন করবেন তখন? এখনই ওই সব প্রশ্নের কোনো উত্তর আমি দেব না, পরিস্থিতি কি বলবে কি হবে। তবে আমি এইটুকু আঁচ করতে পারছি যে আগামী 18তম অ্যাসেম্বলির ইলেকশনের যে রেজাল্ট যেদিন বেরাবে, বিজেপিও তাদের গরিষ্ঠতা আসবে না এবং টিএমসিও তারা গরিষ্ঠতায় আসতে পারবে না। দাদা, আপনার প্রাথমিক লক্ষ্য ছিল টিএমসি কে শিক্ষা দেয়া, হ্যাঁ। সেইটা কি মনে হচ্ছে সাকসেস হতে পারবে না? যে আমি যেভাবে আমাকে জনসমর্থন দিচ্ছে গোটা রাজ্যের থেকে আম পাবলিক, কি দক্ষিণ 24 পরগনা, কি উত্তর 24 পরগনা, কি হাওড়া, কি হুগলিতে জনসভা করার জন্য আমার কাছে ইনভাইট এসছে। আমি বলেছি আমি 22 তারিখের আগে কোনো জেলায় আমি যেতে পারবো না। 22 তারিখে দল ঘোষণা করার পর বললাম তো আপনাকে 135টা আসনে প্রার্থী দেব। 135টা আসনেই আমার দলের প্রার্থীদের হয়ে আমি এক দিনে 3টে করে সভা করব এবং সেটা হেলিকপ্টারে করব। অলরেডি হেলিকপ্টারের কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট প্রাথমিকভাবে হয়ে গেছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।